সম্প্রতি সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে পরিবেশবিদগণ এবং ভূতত্ত্ববিদগণ গবেষণা করে বলছেন যে আগামী 2030 সালের মধ্যে কলকাতাকে স্পর্শ করবে সমুদ্রের জলরাশি। অর্থাৎ খানিকটা বলা যায় সমুদ্র তলে তলিয়ে যাবে কলকাতা। অর্থাৎ এখন যদি 2024 সাল হয় তাহলে 2030 সাল মানে আগামী 6 বছরের মধ্যে এই সম্ভাবনা দেখা দেবে বা তারা ভীষণ ভয়ানক আশঙ্কা বার্তা দিচ্ছেন। শুধু কলকাতা নয়, মুম্বাই, চেন্নাই সহ কতগুলো মেট্রো শহর এই সমুদ্রের তলদেশে তলিয়ে যাবে, অর্থাৎ সমুদ্রের জলের তলে তলিয়ে যাবে। কেন চলে যাবে? বিজ্ঞানীরা কি বলছেন? এর কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার বাড়ছে, হু হু করে বাড়ছে বিজ্ঞানীরা বলছেন। অর্থাৎ বিশ্ব যে তাপমাত্রা, তার যে প্রবৃদ্ধি, তার যে প্রাদুর্ভাব, সে কিন্তু অকল্পনীয় ধারায় চলছে। গবেষণায় জানা যায় বিগত 100 বছরের পূর্বে যে তাপমাত্রা ছিল, আজকের এই 100 বছর পরে সেই টেম্পারেচার কিন্তু প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বা 2.5 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার বেড়েছে। ভাবতে পারছেন? এবং এখানে যে টেম্পারেচারের সঙ্গে পৃথিবীর ধ্বংসের একটা সম্পর্ক আছে, সেটা আজকের বর্তমান সভ্যতায় আমরা বিংশ শতাব্দীতে এখানে এসে যে জায়গায় পৌঁছেছি, সেটা কিন্তু সত্যিই চিন্তার বিষয়, দুশ্চিন্তার বিষয়। এই প্রসঙ্গত কথা বলতে গিয়েই বিজ্ঞানীরা আরেকটি বিষয় বলেছেন, ভীষণ ভয়ানক বার্তা, যে শুধুই কলকাতা নয়, সমগ্র ভারতবর্ষের 17 কোটি মানুষ, প্রায় 17 কোটি মানুষ তারা এনভায়রনমেন্টাল রেফিউজি হয়ে পড়বেন, অর্থাৎ পারিপার্শ্বিক উদ্বাস্তু, অর্থাৎ পরিবেশগত উদ্বাস্তু হয়ে পড়বেন। ক্রমান্বয়ে যদি এই দূষণ এবং এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে আগামীতে এর সংখ্যা প্রায় 40 কোটিতে পৌঁছাবে। অবশ্য বিজ্ঞানীরা কোথাও কোথাও বলছেন যে কোনো স্থান অনুসারে বলছেন যে আগামী 50 বছরের ভেতরে সমুদ্রের তলদেশে চলে যাবে। আবার কোথাও বলছেন যে 20 বছরের ভেতরে কেউ কেউ বলছেন। আবার কেউ কেউ বিজ্ঞানীরা বলছেন যে আগামী 2030 সালের মধ্যে সমুদ্রের তলে তলিয়ে যাবে কলকাতা সহ অন্যান্য যে মুম্বাই, চেন্নাই শহরগুলি, মেট্রো শহরগুলি। এবং ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিম উপকূলবর্তী যে অঞ্চল, যেখানে স্ট্রেট লাইন ধরে প্রায় 82 কিলোমিটার পর্যন্ত সমুদ্রের তলে তলিয়ে যাবে, অর্থাৎ সমুদ্রের জল ঢুকে পড়বে। এই পর্যায়ক্রমিক ধারায় যদি চলতে থাকে, তাহলে আগামী 10 বছরের মধ্যে এই সময়ের থেকে আরও 10 বছর পরে গিয়ে দেখা যাবে যে তা আরও 70 কিলোমিটার পর্যন্ত সমুদ্রের জল ঢুকে পড়ছে। মানে ভয়ানক পরিস্থিতি, যেখানে প্রায় 40 কোটি মানুষ ভারতবর্ষের তারা এনভায়রনমেন্টাল রেফিউজি হয়ে পড়বেন, উদ্বাস্তু হয়ে পড়বেন। এটা শুধুই অনুমান বা কল্পনা নয়, এটা গবেষণার দ্বারাই ভূতত্ত্ববিদগণ বা পরিবেশবিদগণ ব্যাখ্যা করে নিয়ে আসছেন। বিশেষ করে কলকাতা শুধু নয়, পশ্চিমবঙ্গের বৃহৎ একটি অংশ জলমগ্ন হবে সমুদ্রে, অর্থাৎ সমুদ্রের জলের তলদেশে যাবে। এই কথাটি স্মরণ করতে গিয়ে বা এই কথাটি ভাবতে গিয়ে কিন্তু ভয় লাগছে যে কি পরিস্থিতি হতে চলেছে আগামী সভ্যতার। এর মূল কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। শিল্প বিপ্লবের পরে বিশ্ব উষ্ণায়ন বেড়েছে। যানবাহন আদি থেকে শুরু করে, গ্রিন হাউস এফেক্ট থেকে শুরু করে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে, এর সঙ্গে আরও অনেকগুলো অক্সাইড আছে, ঠিক আছে, যেমন নাইট্রাস অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, গ্রিন হাউস এফেক্ট, এগুলো হচ্ছে পরিবেশ দূষণ তথা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে বিশেষভাবে দায়ী। আর যে পরিমাণে পৃথিবীতে দূষণ বাড়ছে এবং বৃক্ষ নিধন হচ্ছে, ঠিক আছে, তার ফলে কিন্তু এই প্রাদুর্ভাব আগামীতে কিন্তু দেখা দেবে, যা বিজ্ঞানীরা এই মুহূর্তে ভয়ানক আশঙ্কা বার্তা দিচ্ছেন। যাই হোক,
প্রসঙ্গত একটা কথাই তাই মনে পড়ছে যে ভারতীয় যে বিষ্ণু অবতারের মুখ্য দশম অবতারের যে চ্যাপ্টারটি পৌরাণিক সত্যের ভেতরে লুক্কায়িত আছে, যা মানুষ অনেকে পৌরাণিক মনে করেন, এটা পৌরাণিক নয়। আমি এখানে কয়েকটি পয়েন্ট বলবো। যখন এই ভারতবর্ষের কোনো কোনো ভূখণ্ড যে সমুদ্রের জলের তলদেশে চলে যাবে, সমুদ্রের জলে তলে তলিয়ে যাবে, এটা ভাবতেই কিন্তু বরাহ অবতারের কথা মনে পড়ছে। বরাহ অবতার আর কিছুই নয়, একটা আন্তঃশক্তি। নৃসিংহ অবতার যেমন শক্তির স্ফোটন, এই এক একটি শক্তির প্রতীকরূপী অবতার কল্প এসেছে এবং মারাত্মক বিবর্তনের ভাব দ্বারা রূপায়িত হয়েছে, ব্যাখ্যাত হয়েছে, সেটা ব্যাখ্যান হয়েছে আমাদের পৌরাণিক শাস্ত্রে, যেটা সম্পূর্ণরূপে নট অনলি মাইথোলজিক্যাল, সাইন্টিফিক্যাল। যেমন মৎস্য অবতার, এই যে জলের থেকে প্রাণের উদ্ভব, তারই প্রতীকস্বরূপ মৎস্য অবতার। আমি এখানে বরাহ অবতারের কথা বলছি যখন পৃথিবী জলমগ্ন হয় ধ্বংস প্রলয়ের সময়। তার উদ্ধারণের জন্যে স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার বরাহ রূপ অর্থাৎ শূকর, যাকে বলা যেতে পারে যে স্থলজ প্রাণী, মৎস্য জলজ প্রাণী। এই মৎস্যের পরে কুর্ম অবতার, যেটা হচ্ছে উভচর অর্থাৎ কচ্ছপ অবতার। এই কচ্ছপ অবতার মানেই হচ্ছে উভচর প্রাণী, অর্থাৎ জলে আবার ডাঙ্গাতে। এই অবস্থানে আস্তে আস্তে প্রাণের বিবর্তন ঘটছে। আমাদের ব্যক্তিগত জীবনে এইভাবে সমৃদ্ধির জগতে যেতে হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা পৃথিবীর যে জায়গায় এখন এসে দাঁড়িয়েছি, পৃথিবী এখন যে জায়গায় দাঁড়িয়েছে, মানে আমরা যেটা বিশ্ব উষ্ণায়নের কথা বলছি, সমুদ্রের জলের তলে তলিয়ে যাওয়ার কথা বলছি, বিজ্ঞানীরা যেটা আশঙ্কা করছেন, সেটাকে নিয়েই আমি বলছি যে কি ভয়ানক পরিস্থিতির ভেতরে আমরা যাচ্ছি। এই জন্যে এই যে চরম পৌরাণিক সত্যের ভেতরে, পৌরাণিক তত্ত্বের ভেতরে সত্য লুক্কায়িত রয়েছে, তা আমরা বরাহ অবতারকে লক্ষ্য করলেই পাচ্ছি যে যখন পৃথিবী জলমগ্ন হচ্ছে তখন বরাহ অবতার এসে রক্ষা করছে। এই বরাহ অবতার আসলে আন্তঃশক্তি, খানিকটা বলতে পারেন মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে উপরে উঠে যাওয়া। যোগীরা যেটা করেন, যতক্ষণ না পর্যন্ত আপনার জাগতিক মাধ্যাকর্ষণ শক্তিকে খানিকটা বলা যেতে পারে জাগতিক সেন্টিমেন্ট। অনেকে বলেন না আমরা আধ্যাত্মিক, অনেকে বলেন জাগতিক, মানে বিষয় ভাবনা নিয়ে যারা থাকেন তারা জাগতিক, ঈশ্বরের চিন্তা করেন না। না, এটা একটা অন্যরকম ব্যাখ্যা, কিন্তু আমি বলছি সাইন্টিফিক্যাল ব্যাখ্যা যে মাধ্যাকর্ষণ শক্তি আমার আপনার প্রত্যেকের ভেতরে কাজ করছে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এই জন্যে আমাদের ভেতরে জরা ব্যাধি, মৃত্যু, আহার, নিদ্রা, মৈথুন এই সমস্ত গ্রাস করে রেখেছে। আমরা অতীন্দ্রিয় জগৎকে স্পর্শ করতে পারছি না। এই জন্যে সমুদ্রের যে জল তা আমাদেরকে একসময় মগ্ন করে দেবে, অর্থাৎ জলের তলে নিয়ে চলে যাবে, অর্থাৎ জলের তলে তলিয়ে দেবে। আমরা আস্তে আস্তে আসলে মাধ্যাকর্ষণ শক্তির এতটা কুপ্রভাবে আমরা নিচের দিকে চলে যাচ্ছি, এতটা জাগতিক মানসিকতার ভেতরে আমাদের ভেতরে আধ্যাত্মিক মানসিকতা কাজ করছে না। এটার জন্যই হচ্ছে বিষ্ণুর দশম অবতারের মুখ্য একটা অবতার হচ্ছে বরাহ অবতার, যেটাকে আমি বলেছি আন্তঃশক্তি। অর্থাৎ আপনার ভেতরের যে এক চূড়ান্ত পর্যায়ের তলিয়ে যাওয়ার যে অবস্থা, জাগতিক দিকে আপনি তলিয়ে যাচ্ছেন, সেখান থেকে বরাহ শক্তিকে জাগ্রত করে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তিকে টেনে তুলে উপরে নিয়ে যাওয়া, যোগীরা যেটা করেন। যেমন শূকর অবতার, তিনি পৃথিবীকে রক্ষা করছেন, তুলে ধরেছেন। এটা আসলে আন্তঃশক্তি। এই জন্যে এই যে পৃথিবীতে এই যে ভয়ানক এক আশঙ্কার কথা আমরা জানতে পারছি, তথা ভারতবর্ষে তথা কলকাতাতেই, তো সেই জন্যে আমরা এখান থেকে কিভাবে রক্ষা পাব? সত্যি কথা বলতে কি, আধ্যাত্মিকতার রাস্তা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আধ্যাত্মিক মানেই শুধু, অনেকে মনে করবে না যে ঘণ্টা আদি, পূজা আদি এই সমস্ত করা। সাইন্টিফিক্যাল একটা যৌগিক পদ্ধতির কথা বলছি, যেখানে নৃসিংহ অবতারের ভেতরে শক্তির স্ফোটন ঘটেছিল। বিজ্ঞান আজকে জড় এবং জীব এই দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারে না, মানে জড় বলে আর কিছু হয় না, সবই আসলে জীবাণু, সবই আসলে চৈতন্য সত্তা, চির কনসিয়াসনেস।
এই যে এনার্জি ভিন্ন, আর জগৎ ব্রহ্মাণ্ডে কিছু নেই, জড়ো হয় না, সবই এক শক্তির প্রকাশ, যার ভেতরে জীবাণুরূপে কাজ করছে জীবাত্মা শক্তি অর্থাৎ জৈবিক সত্তা। তাহলে দেখুন নৃসিংহ অবতারের ভেতরে শক্তির স্ফোটন ঘটেছে। যখন আমাদের ভেতরের এই চরম এক কুসংস্কারাচ্ছন্ন ষড়রিপুর কুপ্রভাব পড়ে, যখন আমরা সত্যি সেই জাগতিক প্রভাবে মগ্ন হয়ে গিয়ে তলিয়ে যাই, তখন আমাদের ভেতরে যদি শক্তিকে জাগ্রত করা যায়, হিরণ্যকশিপুকে অর্থাৎ আসরিক বৃত্তিকে হত্যা করে প্রহ্লাদ মহারাজের যে দেবত্বের শক্তি তাকে জাগানো যায়, তাহলে সেখানে দেবত্বের সত্তা শক্তির স্ফোটন নৃসিংহদেবের আবির্ভাব ঘটতে পারে। সঙ্গে সঙ্গে বিবর্তন আসতে পারে, যে পশু থেকে আবার নরশক্তিতে প্রবেশ করছে, অর্থাৎ মনুষ্য শ্রেণীর ভেতরে আসছে, যার ভেতরে মানবিকতার বৈলক্ষণ দেখা দিচ্ছে। এই জন্যে কচ্ছপ অবতার, মৎস্য অবতার, আস্তে আস্তে অ্যামাইবা কোষ থেকে, জলজ প্রাণী থেকে ধীরে ধীরে উভচর হতে হতে শূকর একটা পরিপূর্ণ স্থলজ প্রাণী, তারপরে শূকরের থেকে আরও বিবর্তন হয়ে গিয়ে না পশু না মানুষ, সেইভাবে গিয়ে আস্তে 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 ক্রমান্বয়ে আমরা ধীরে ধীরে আমাদের মনুষ্য জীবনকে নিয়ে চলে যেতে পারি কোথায়? পরশুরাম অবতারে, যেখানে তারা জঙ্গলের ভেতরে থাকেন। একটু একটু করে আরও বিবর্তন আস্তে 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 শ্রীরাম অবতারে চলে আসেন, যেখানে সম্পূর্ণ এক আরণ্যক জীবনযাত্রাকে কেটে ছেটে বাছাই করে একটা সুন্দর রাজত্ব নিয়ে এসেছেন, মনুষ্য শ্রেণীর ভেতরে একটা সভ্যতা নিয়ে এসেছেন, এক অত্যাধুনিকতার সুযোগ বা সময় বা পরিস্থিতি বা পরিবেশ নিয়ে এসছেন শ্রীরামচন্দ্রের পূর্ণ মর্যাদা পুরুষোত্তম মনুষ্যত্বের ভেতর থেকে। এই প্রক্রিয়াতে শ্রীকৃষ্ণ অবতারের যে ভূমিকা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেই প্রক্রিয়ায় আমরা যদি মনুষ্য জীবনকে, দেহকে তথা পৃথিবীকে পরিবর্তনের রূপরেখায় নিয়ে যেতে পারি, সমৃদ্ধির ভেতরে নিয়ে যেতে পারি, তাহলে আমরা এই দুর্যোগের অর্থাৎ এই ভয়ানক আশঙ্কা থেকে বেঁচে যেতে পারি। অর্থাৎ আমাদের মস্তিষ্ককে উন্নত করতে হবে, আমাদের জীবনকে উন্নত করতে হবে। আমরা শুধুই নিজের জন্য বেঁচে থাকছি, আমাদের নিজের জন্য শুধুই চিন্তা করছি, কিন্তু সমগ্র পৃথিবীটাই যে আমার, আপনার, আমার, তা চিন্তা করছি না। ফলে কি হচ্ছে? এই বিশ্ব উষ্ণায়ন দেখা দিচ্ছে। একটা সময় কলকাতা সহ সমগ্র পৃথিবী হয়তো ওই বরাহকল্পের বা বরাহ অবতারের যে সময় বা সিচুয়েশানে পৃথিবী তলিয়ে গেছিল, সেই সিচুয়েশানটা আগামীতে আসবে, এইরকম একটা আশঙ্কা জানা যাচ্ছে। যাতে এই আশঙ্কার ভেতরে আমরা না যাই, তার জন্য আমাদের সেই পূর্ব প্রস্তুতি নিয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে বাঁচানো সম্ভব। কারণ বিজ্ঞানীরা গবেষণা করছেন, যদি এই দূষণকে রক্ষা করা যায় এবং ভারতবর্ষের যে উপকূলবর্তী অঞ্চল, তার সমুদ্রের তলদেশ থেকে সমুদ্রের পৃষ্ঠের সমুদ্রের সাথে সম্পৃক্ত ৮৬ মিটারের ভেতরে রয়েছে, সেখানে যদি ব্যারিকেড করে রাখা যায়, অর্থাৎ বাঁধ দিয়ে দেওয়া যায়, উপকূলবর্তী অঞ্চলের কথা বলছে, তাহলে আগামীতে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু এখানেই এই সমস্যার সমাধান নয়, কারণ যে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং যেভাবে চলছে, যেভাবে যাচ্ছে, বিজ্ঞানীরা একভাবে গবেষণার দ্বারা এই ঘোষণা করছেন, কিন্তু পৃথিবীর তথা এই বিশ্ব জগৎ যে বিবর্তিত ধারায় যাচ্ছে এবং ক্রমান্বয়ে যে কক্ষচ্যুতির জায়গা পৃথিবীর ক্ষেত্রে যাচ্ছে, তা কিন্তু ভয়ানক একটা ব্যাপার। অর্থাৎ সৌরজগতের সূর্যের সঙ্গে যে পৃথিবীর যে ঘূর্ণায়মান যে পরিস্থিতি, আবর্তন বা বিবর্তন যাই বলুন, সে জায়গায় যে তার কক্ষপথ, সেই কক্ষপথের কিন্তু অনেক পরিবর্তন কখনো ঘটে যেতে পারে চূড়ান্ত আকারে। এবং বিজ্ঞানীরা যেভাবে গবেষণা করছেন বা জানতে পারছেন, আর আমাদের যদি মাইথোলজিক্যালি রাস্তা থেকে আমরা চিন্তা করি, তাহলে সমগ্র বিশ্ব জগতের যে কক্ষপথ, সেই কক্ষপথের ভেতরে এক চূড়ান্ত বিক্ষেপ আসতে পারে, অবক্ষয় আসতে পারে, যার ক্ষেত্রে চূড়ান্ত পরিস্থিতি তৈরি হতে পারে, মানে দুর্ভোগের রাস্তা তৈরি হতে পারে। আমরা আপাতত যে প্ল্যানেটটাতে রয়েছি, সেই প্ল্যানেটটার সমুদ্রের জলের সাথে যে সম্পৃক্ত, বরফ গলছে, হিমালয় গলছে, হিমবাহ গলছে, দূষণ হচ্ছে, নানান কিছু থেকে যে প্রাদুর্ভাব আগামীতে আসতে চলেছে,
তা এখনই সতর্ক হওয়ার সময়। আমরা যদি সঠিকভাবে সতর্ক হতে না পারি তাহলে কিন্তু এই ভয়ানক পরিস্থিতির সাথে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের আগামী প্রজন্ম চূড়ান্ত এক জাগতিক অবস্থার ভেতরে, অর্থাৎ সমুদ্রের এক জলমগ্ন অবস্থার ভেতরে প্রবেশ করবে, সমুদ্রের জলের তলে তলিয়ে যাবে, যা ভয়ানক পরিস্থিতি কল্পনাই করা যেতে পারে না। সুতরাং আমাদের প্রত্যেককেই মানবিক, আধ্যাত্মিক এবং প্রেমী হয়ে উঠতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন দূষণ মুক্ত হয়ে উঠতে হবে, সতর্ক হতে হবে, সর্বোপরি আধ্যাত্মিক হয়ে উঠতে হবে, যেখানে বিজ্ঞানসম্মত ব্যাপার থাকবে। শুধুই একটা ইন্টেনশন থেকে চললে হবে না, শুধু একটা ভাবনা থেকে চললে হবে না, সেখানে ইনটিউশন, অনুভূতি থাকতে হবে, বিজ্ঞান থাকতে হবে এবং সার্বজনীন প্রেম থাকতে হবে। তাহলে আমরা হয়তো আগামী এই প্ল্যানেটটাতে সুন্দর সুস্থভাবে থাকতে পারি। বাকিটা ঈশ্বরের ইচ্ছে এবং মনুষ্যত্বের কিন্তু এক মহান ইচ্ছারও প্রয়োজন আছে।